পৃষ্ঠ সংখ্যা 379, প্রশ্ন সংখ্যা 7। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিভিন্ন দেশের প্রধান উপনিবেশগুলির নাম লেখো। বিশ্বযুদ্ধের পর উপনিবেশিকরণের সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চদশ শতকের পূর্বে পৃথিবীর বিস্তীর্ণ ভূখণ্ড মানুষের কাছে অচেনা ছিল। অচেনা ও অচেনা দেশকে জানা ও চেনার জন্য ইউরোপের কয়েকটি দেশ সর্বপ্রথম উদ্গ্রীব হয়ে ওঠে। সেই সঙ্গে ইউরোপীয় বণিকদের লক্ষ্য ছিল আবিষ্কৃত নতুন নতুন ভূখণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে নিজেদের বাণিজ্যকে আরও সমৃদ্ধ করা। এর ফলে নৌবিদ্যায় পারদর্শী স্পেন ও পর্তুগাল উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। কিছুদিনের মধ্যেই হল্যান্ড ও ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশ এশিয়া আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। বিংশ শতকের শুরুতে বিশ্ব জুড়ে উপনিবেশের ব্যাপক প্রসার ঘটে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতার দাবিতে উপনিবেশগুলোতে মুক্তির সংগ্রাম অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিভিন্ন দেশের উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়া আফ্রিকা সেই সব দেশে উপনিবেশ গড়ে তোলা তার সংক্ষিপ্ত বিবরণ নিচে উল্লেখ করা হচ্ছে। 1. ব্রিটিশ উপনিবেশ। ইউরোপের দেশগুলির মধ্যে সর্ববৃহৎ উপনিবেশের সাম্রাজ্য গড়ে তুলেছিল ব্রিটেন। একদা লোকশ্রুতি তৈরি হয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্তমিত হয় না। ফ্রান্স, জর্ডন, ভারত, বার্মা, সিংহল, মালয়, হংকং, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, সাইপ্রাস, ফকল্যান্ডস, জিব্রাল্টার, প্যালেস্টাইন, নাইজেরিয়া, সোমালিল্যান্ড, টাঙ্গানিকা, জাঞ্জিবার, জামাইকা, ত্রিনিদাদ, টোবাকো, উগান্ডা, উত্তর রোডেশিয়া, বার্বাডোস প্রভৃতি দেশ এবং আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অংশ ব্রিটেনের উপনিবেশ গড়ে উঠেছিল। 2. ফরাসি উপনিবেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপনিবেশের সাম্রাজ্য অধিকারী ছিল ফ্রান্স। সিরিয়া, ইন্দোচীন, টিউনেশিয়া, মরক্কো, গুয়েনা, আইভরি কোস্ট, সেনেগাল, মোরাটানিয়া, নাইজার, মাদাগাস্কার, কঙ্গো, টোগো, আলজেরিয়া প্রভৃতি দেশে ফ্রান্সের উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। 3. অন্যান্য দেশের উপনিবেশ। ব্রিটেন ও ফ্রান্স ছাড়াও অন্যান্য কয়েকটি শক্তি বিভিন্ন স্থানে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। 1. পর্তুগাল, ভিয়েনা, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, পূর্ব তিমুরে। 2. ইতালি, লিবিয়া, ইথিওপিয়া, ইতালি ও সোমালিল্যান্ড, ইরিট্রিয়া প্রভৃতি স্থানে। 3. হল্যান্ড, ইন্দোনেশিয়া, সুরিনামে এবং 4. বেলজিয়াম, জাইরে, রুয়ান্ডা ও বুরুন্ডিতে। 5. স্পেন, স্পেনীয় সাহারা, ইফানি, স্পেনীয় মরক্কো, স্পেনীয় গ্রিনিয়া প্রভৃতি স্থানে উপনিবেশ করে তুলেছিল। বিশ্বযুদ্ধের পর উপনিবেশিকরণ। দ্বিতীয় যুদ্ধের মধ্যবর্তীকালে এশিয়া আফ্রিকা কয়েকটি উপনিবেশী মুক্তির সংগ্রাম তীব্রতর হয়ে ওঠে। এই সময় ভারতীয় উপনিবেশ ও ব্রিটিশ উপনিবেশী শক্তির বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। কিন্তু তার সাথে এসে উপনিবেশে তখনই পশ্চিমী শক্তিগুলোর অধীনতা মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে। 1. উপনিবেশিকরণের সূত্রপাত। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুকাল পর থেকে এশিয়া আফ্রিকায় দ্রুতগতিতে উপনিবেশিকরণ শুরু হয় এবং বিভিন্ন উপনিবেশে একে একে স্বাধীনতা হতে থাকে। 1980 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বের অধিকাংশ উপনিবেশে স্বাধীনতা লাভে সক্ষম হয়। কেগলে ও উইটকফ বলেছেন যে এই সময় ইংল্যান্ড ও ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন, পর্তুগাল প্রভৃতি সামুদ্রিক শক্তিগুলো সাম্রাজ্য ভেঙে গিয়ে অধিকাংশ জাতি ঔপনিবেশিক শাসন মুক্ত হয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 2. উপনিবেশিকরণের অগ্রগতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার অত্যন্ত দ্রুত গতিতে উপনিবেশিকরণ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভে 1939 খ্রিস্টাব্দে যেখানে আফ্রিকা মহাদেশে একটিমাত্র স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব ছিল, সেখানে যুদ্ধের পরবর্তীকালে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা বেড়ে হয় 50টি। যুদ্ধের পরবর্তীকালে এশিয়া মহাদেশে ঔপনিবেশিক শাসনমুক্ত স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 4 গুণ বেড়ে যায়। লাতিন আমেরিকাতেও একইভাবে ঔপনিবেশিক শাসনমুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায়। 3. পরিসংখ্যান। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী 50 বছরে পৃথিবী বিপুল পরিমাণ ভূখণ্ড এবং বিপুল সংখ্যক মানুষ ঔপনিবেশিক শাসন মুক্ত হয়। সামগ্রিকভাবে দেখা যায় যে 1919 খ্রিস্টাব্দে বিশ্বের অন্তত 77.2% ভূখণ্ড এবং 69.2% জনগণ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের অধিকাংশ উপনিবেশ স্বাধীন হওয়ার পরে 1970 খ্রিস্টাব্দে মাত্র 4% ভূখণ্ড এবং 1 থেকে 2% জনগণ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। পৃষ্ঠের সংখ্যা 380। উপসংহার। উপনিবেশিকরণের ফলে 1975 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি উপনিবেশই স্বাধীনতা লাভে সক্ষম হয়। উপনিবেশ শাসনমুক্ত দেশগুলো সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবৈষম্যবাদ প্রভৃতির বিরুদ্ধে সরব হয়ে ওঠে। বিশ্বের পূর্বতন সাম্রাজ্যবাদী শক্তিগুলো এসব সদ্য স্বাধীন নতুন রাষ্ট্রগুলোকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এগিয়ে আসে।
প্রশ্ন সংখ্যা 8, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় অব-উপনিবেশিকরণের কি প্রভাব লক্ষ্য করা যায়? অব-উপনিবেশিকরণের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান 1945 খ্রিস্টাব্দে কিছুকাল পর অত্যন্ত দ্রুত গতিতে অব-উপনিবেশিকরণ শুরু হয়। তখন থেকে শুরু করে 1975 খ্রিস্টাব্দের মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ সব উপনিবেশে তাদের সাম্রাজ্যবাদী প্রভুদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভে সক্ষম হয়। বিশ্ব ব্যবস্থা, আন্তর্জাতিক রাজনীতিতে অব-উপনিবেশিকরণে যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। যেমন এক সংকট, শক্তিশালী উপনিবেশিক প্রভুর অধীনতা ছিন্ন করে উপনিবেশগুলো স্বাধীনতা লাভ করল। সদ্য স্বাধীন অধিকাংশ রাষ্ট্রই নানা সংকটে বেড়াজালে আবদ্ধ ছিল। এইসব রাষ্ট্রে অর্থনৈতিক সংকট, দারিদ্র্য, গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত তীব্র আকার ধারণ করে। তাদের রাজনৈতিক ব্যবস্থাও ছিল অত্যন্ত ভঙ্গুর। অধিকাংশ দেশেই স্থানীয় এলিট গোষ্ঠী দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করে। ফলে উপনিবেশী শাসন থেকে মুক্ত হতে হলে সেসব দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। 2, বৃহৎ শক্তিদ্বয় তৎপরতা। অব-উপনিবেশিকরণের ফলে বিভিন্ন উপনিবেশ থেকে ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল প্রভৃতি ইউরোপীয় উপনিবেশিক শক্তির আধিপত্য ধ্বংস হয়। এর ফলে সদ্য স্বাধীন এইসব দেশে যে শক্তি শূন্যতা দেখা দেয়, সেই সুযোগে বিশ্বের 2 বৃহৎ শক্তি আমেরিকা ও রাশিয়া সদ্য স্বাধীন সেই সব দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে এগিয়ে আসে। দুর্বলতার কারণে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলি কোনো না কোনো বৃহৎ শক্তির উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। 3, দিগন্তের প্রসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে মূলত ইউরোপের প্রধান দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপ্তি সীমাবদ্ধ ছিল, কিন্তু যুদ্ধের পর দ্রুত অব-উপনিবেশিকরণের ফলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু দেশ স্বাধীনতা লাভ করলে এসব দেশের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন আদান প্রদান শুরু হয়। ফলে এই সময় আন্তর্জাতিক সম্পর্কের দিগন্তের ব্যাপক প্রসার ঘটে। সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর সমস্যা ও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নতুন আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। 4, সাম্রাজ্যবাদী নীতির সংকট। বিংশ শতকের মাঝামাঝি সময়ে ব্যাপক হারে অব-উপনিবেশিকরণের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদের দোসর, বর্ণবৈষম্যবাদ ও জাতিবিদ্বেষ প্রভৃতি নীতি প্রতিরোধের সম্মুখীন হয়। এসব নীতিকে সদ্য স্বাধীন আফ্রো-এশীয় দেশগুলি ঘৃণার চোখে দেখে এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প নেয়। তখনও পর্যন্ত যেসব উপনিবেশ ঔপনিবেশিক শাসনের অধীনতা থেকে স্বাধীনতা লাভ করতে পারেনি, সেই সব দেশের বাসিন্দাদের মনে এই লড়াই জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটায় এবং আন্দোলনে উৎসাহী করে। এর ফলে বিশ্ব থেকে সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে আন্দোলন আরও প্রবল হয়। এভাবে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সাম্রাজ্যবাদ ও বর্ণবৈষম্যবাদ দূর হতে শুরু করে। 5, ঠান্ডা লড়াইয়ের অপসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শাসনের অবসানের মাধ্যমে বহু স্বাধীন রাষ্ট্রে আত্মপ্রকাশ ঘটলে বিশ্বের 2 প্রধান বৃহৎ শক্তি আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। কোনো বৃহৎ যুদ্ধের পরিবর্তে রাশিয়া ও মার্কিন সাম্রাজ্য তাদের উন্নত মনস্তত্ত্ব ও যুক্তিবাদের সাহায্যে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তার মাধ্যমে সদ্য স্বাধীন দেশগুলোতে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সদ্য স্বাধীন দেশগুলোতে একদিকে রাশিয়া সমাজতান্ত্রিক ভাবধারা প্রসার ঘটিয়ে নিজেদের আধিপত্য বৃদ্ধির চেষ্টা চালায়, অন্যদিকে আমেরিকা এই সমস্ত দেশে পুঁজিবাদের প্রসার ঘটিয়ে সেই সমস্ত দেশে নিজেদের আধিপত্যের প্রসার ঘটাতে চায়। বৃহত্তর শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের উদ্দেশ্যে সদ্য স্বাধীন দেশগুলো রাশিয়া ও আমেরিকার ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়। 6, জাতিপুঞ্জের গুরুত্ব। ঔপনিবেশিক শাসনমুক্ত সদ্য স্বাধীন দেশগুলো সম্মিলিত জাতিপুঞ্জের কর্মকাণ্ডের প্রতি আন্তরিক সমর্থন জ্বালিয়ে দলে দলে জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করে। তারা জাতিপুঞ্জের সহায়তা নিজেদের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানের চেষ্টা করে। তাদের সহযোগিতা জাতিপুঞ্জের পক্ষেও বিশ্বের উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সক্রিয় কর্মসূচি গ্রহণ করা সহজ হয়। এরপরে জাতিপুঞ্জের কর্মপরিধি ও গুরুত্ব বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিপুঞ্জের মোট 179টি সদস্য রাষ্ট্রের মধ্যে মোট 100টি সদস্য রাষ্ট্রই ছিল সদ্য স্বাধীন রাষ্ট্র। 7, নতুন আন্তর্জাতিক সংকট। ঔপনিবেশিক শাসনমুক্ত সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন আন্তর্জাতিক সংকট তৈরি হয়। এই বিভিন্ন প্রান্তে সদ্য স্বাধীন বিভিন্ন দেশ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরূপ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকট হচ্ছে কোরিয়ার যুদ্ধ 1950 থেকে 53, ভিয়েতনামের যুদ্ধ 1956 থেকে 75 খ্রিস্টাব্দ, ভারত চীন যুদ্ধ 1962, ভারত পাকিস্তান যুদ্ধ 1965 থেকে 1971, আরব ইসরায়েল ধারাবাহিক সংঘর্ষ, ইরাক ইরান যুদ্ধ 1980 থেকে। পৃষ্ঠ সংখ্যা 381। 8, আঞ্চলিক সহযোগিতার প্রসার। অব-উপনিবেশিকরণের ফলে সদ্য স্বাধীন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রসার ঘটে। এই উদ্দেশ্যে এইসব দেশকে নিয়ে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এর কয়েকটি উল্লেখযোগ্য সংগঠন হচ্ছে আসিয়ান, সার্ক, আরব লীগ প্রভৃতি। উপসংখ্যা: এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু দেশ
বহু উপনিবেশ দীর্ঘ সংগ্রামের দ্বারা উপনিবেশী শাসনমুক্ত হলো। কিছুকালের মধ্যে সদ্য স্বাধীন সেসব দেশে নয় উপনিবেশবাদের প্রসার ঘটে। পশ্চিমী শক্তিগুলো বাণিজ্যের মাধ্যমে বাজার দখল, অর্থনৈতিক সহায়তা দান প্রভৃতির মাধ্যমে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর অর্থনীতির উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয় উপনিবেশবাদ নামে পরিচিত। প্রশ্ন সংখ্যা 9, ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। আলজেরিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট। আলজেরিয়া হলো উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আরবের মুসলিমরা 7ম শতকের শেষ দিকে উত্তর আফ্রিকা জয় করে এখানে ইসলাম ধর্ম ও আরবি ভাষার প্রচলন করলে আলজেরিয়াতেও ইসলাম ধর্ম ও আরবি ভাষার প্রসার ঘটে। 19বিংশ শতকের প্রথমার্ধে এখানে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফরাসিদের লক্ষ্য ছিল আফ্রিকা উপনিবেশগুলোকে ফরাসি সাম্রাজ্যের অংশ এবং আফ্রিকার বাসিন্দাদের ফরাসি নাগরিকে রূপান্তরিত করে। ফরাসিরা এখানে ফরাসি ভাষা এবং সংস্কৃতির প্রসার ঘটানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করে, কিন্তু ফ্রান্সের এই উদ্যোগ সফল হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আলজেরিয়ার ফরাসি শাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ। 1. ফ্রান্সের লক্ষ্য। আফ্রিকা মহাদেশে অবস্থিত নিজের উপনিবেশগুলোতে ফ্রান্সের লক্ষ্য ছিল উপনিবেশগুলি ফরাসি সাম্রাজ্যের অংশে পরিণত করে এবং সেখানকার বাসিন্দাদের ফরাসি নাগরিকে পরিণত করে এবং সুতীব্র শোষণ চালায়। এই উদ্দেশ্যে ফ্রান্স ও আলজেরিয়ার বাসিন্দাদের ফরাসি ভাষা, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃত চর্চায় যথেষ্ট উৎসাহ দেয়। আলজেরিয়ার শহরগুলোর বাসিন্দারা প্রথমে ফরাসি ভাষার সংস্কৃতি আয়ত্ত করে নিজেদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি ভুলতে বসে। অবশ্য এ কাজে ফ্রান্স আলজেরিয়ার শহরাঞ্চলের মতো গ্রামাঞ্চলে সাফল্য পায়। 2. ফরাসিদের আধিপত্য। ফ্রান্স আলজেরিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করার পর থেকে বহু শ্বেতাঙ্গ ফরাসি এখানে বসবাস শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আলজেরিয়ায় বসবাসকারী শ্বেতাঙ্গ ফরাসি বাসিন্দাদের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। এই শ্বেতাঙ্গ ফরাসিরা শীঘ্রই আলজেরিয়ার ধনী ও প্রভুত্বকারী জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। তারা আলজেরিয়ার 1/3 অংশ কৃষিজমির মালিক হয়ে ওঠে এবং আলজেরিয়ার রপ্তানি বাণিজ্যের বেশিরভাগটাই তারা দখল করে নেয়। তাহলে শোষণ ও নির্যাতনে আলজেরিয়ার স্থানীয় দরিদ্র বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এর ফলে তাদের মনে শ্বেতাঙ্গ ফরাসিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়। 3. আলজেরীয়দের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা। আলজেরিয়া জাতীয়তাবাদী সাধারণ মানুষ ফরাসি ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে ক্রমশ প্রতিবাদী হয়ে ওঠে। তারা আলজেরিয়ায় ফরাসি শাসনের বিরোধিতা করে ফরাসিদের দেশত্যাগ করতে বলে, কিন্তু সেখানে শ্বেতাঙ্গরা আলজেরিয়ায় ফরাসি শাসনকে সমর্থন করে এবং আলজেরিয়ার সঙ্গে ফ্রান্সের উপনিবেশিক সম্পর্ক অটুট রাখার দাবি জানায়। ফলে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আলজেরিয়াদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। 4. ইন্দোচীনে ফরাসিদের ব্যর্থতা। আফ্রিকা আলজেরিয়ার মতো এশিয়া ইন্দোচীনও ছিল একটি গুরুত্বপূর্ণ ফরাসি উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়ার ফরাসি উপনিবেশ ইন্দোচীনে ফরাসি শাসন ও আধিপত্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের ব্যাপকতায় সেখানে ফরাসি আধিপত্য ধ্বংস হয় এবং ফরাসি অধীনতা ছিন্ন করে ইন্দোচীন স্বাধীনতা লাভ করে। ফরাসিদের বিরুদ্ধে ইন্দোচীনের সাফল্য আলজেরিয়ার সাধারণ মানুষকে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে উৎসাহিত করে। তারা অনুধাবন করে যে তীব্র আন্দোলনের মাধ্যমে আলজেরিয়া থেকেও ফরাসিদের আধিপত্য ধ্বংস করা সম্ভব। 5. মিছিলে আক্রমণ। আলজেরিয়ার সাধারণ মানুষ ফরাসি উপনিবেশিক শাসনে নিজেদের বিভিন্ন অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, অথচ সেখানকার বহিরাগত শ্বেতাঙ্গরা প্রভূত অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করে। পৃষ্ঠা সংখ্যা 382। এই জন্য আলজেরিয়ার জনগণ বিদেশি আধিপত্যের অবসান ঘটিয়ে স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করে। এই উদ্দেশ্যে তারা 1945-এর 1 মে একটি বিক্ষোভ মিছিল করলে ফরাসি সরকার এই মিছিলে আক্রমণ চালায়। এর ফলে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনের মৃত্যু এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর ফরাসি সরকার জেনারেল জেকুইজ ম্যাসুকে আলজেরিয়ায় পাঠিয়ে তীব্র দমননীতি চালাতে শুরু করে। এরই মধ্যে আলজেরিয়ার জাতীয়তাবাদীরা ফ্রান্সের বিরুদ্ধে তীব্র আন্দোলন ছড়িয়ে দেয়। 6. ফ্রান্সের কঠোরতা। আলজেরিয়া ছিল ফরাসিদের একটি গুরুত্বপূর্ণ উপনিবেশ। তারা এই উপনিবেশটি কোনোভাবেই হাতছাড়া করতে বা আলজেরিয়ার মুক্তি আন্দোলনকে মোটেই পাত্তা দিতে রাজি ছিল না। এই জন্য ফরাসি সরকার আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে তীব্র দমনপীড়ন শুরু করে। ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়। উপসংহার। উপরিউক্ত প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আলজেরিয়ার ফরাসি আধিপত্যের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু হয়। ফরাসি অধীনতা ছিন্ন করে পূর্ব স্বাধীনতা প্রাপ্তির উদ্দেশ্যে আলজেরিয়া জাতীয়তাবাদীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আন্দোলন 1954 খ্রিস্টাব্দ নাগাদ ব্যাপক আকার ধারণ করে। আন্দোলনের নেতৃত্বে অগ্রভাগে থাকেন আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতা বেন বেল্লা। তীব্র আন্দোলনের দ্বারা শেষ পর্যন্ত 1962 খ্রিস্টাব্দে আলজেরিয়া ফরাসি অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। পৃষ্ঠা সংখ্যা 10।
আলজেরিয়ার চূড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করে। স্বাধীনতা লাভের পরবর্তীকালে আলজেরিয়া বিকাশ কর্মসূচি জাতি সংগঠনের পরিচয় দাও। আধুনিককালে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি বিশ্বের যে সমস্ত অঞ্চলে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে তার মধ্যে অন্যতম ছিল আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ অধিকাংশ অঞ্চল ছিল দুর্গম, তাই ঔপনিবেশিক রাষ্ট্রগুলো প্রথম দিকে আফ্রিকার অভ্যন্তরে দূর দূরান্তের অঞ্চলগুলিতে প্রবেশ করতে ব্যর্থ হয়ে শুধু উপকূল অঞ্চলেই আধিপত্য প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে অবশ্য তারা আফ্রিকার সর্বত্র ছড়িয়ে পড়ে। আফ্রিকার আধিপত্যকারী ঔপনিবেশিক শক্তিগুলির মধ্যে অন্যতম ছিল ফ্রান্স। আফ্রিকায় ফ্রান্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপনিবেশ ছিল আলজেরিয়া। আলজেরিয়ার স্বাধীনতা লাভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আলজেরিয়ায় ফরাসি শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আলজেরিয়ায় ফরাসিদের ঔপনিবেশিক আধিপত্য ছিন্ন করতে সক্ষম হয়। এক আন্দোলনের সূচনা। দীর্ঘ ফরাসি শাসন শোষণের পর 1954 খ্রিস্টাব্দ নাগাদ আলজেরিয়ার মুক্তি সংগ্রাম তীব্র আকার ধারণ করে। আলজেরিয়ার জঙ্গি জাতীয়তাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গেরিলা যুদ্ধের মাধ্যমে সেদেশের ফরাসি শক্তিকে বিপর্যস্ত করে তোলে। এই সংগঠনের জাতীয়তাবাদী নেতা বেইন বেল্লা সারা দেশে আন্দোলনকে অত্যন্ত শক্তিশালী করে তোলেন। দুই স্বাধীনতা লাভ। 1954 খ্রিস্টাব্দে আলজেরিয়ার মুক্তি সংগ্রামে তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফরাসি বাহিনীর দমননীতিও তীব্রতর হতে থাকে। ফরাসি প্রেসিডেন্ট দ্য গল আন্দোলন থামানোর উদ্দেশ্যে 1961-তে আলজেরিয়ায় পরিকল্পিত গণভোটের ব্যবস্থা করেন, কিন্তু তাঁর এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত ফ্রান্স 1962 খ্রিস্টাব্দে আলজেরিয়াকে তাদের বহু প্রতীক্ষিত স্বাধীনতা দিতে বাধ্য হয়। ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা আহমেদ বেন বেল্লা আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আলজেরিয়া বিকাশ কর্মসূচি ও জাতি সংগঠন। ফরাসি ঔপনিবেশিক শাসনে থাকার পর বিংশ শতকের শুরু থেকে আলজেরিয়া জাতি হিসেবে সচেতন হয়ে ওঠে। এই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আলজেরিয়া জাতি সংগঠন ও বিকাশ কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা এক প্রথম পর্যায় 1900 থেকে 1954, দুই দ্বিতীয় পর্যায়ে 1954 থেকে 1960 এবং তৃতীয় পর্যায়ে 1960 থেকে বর্তমান সময় পর্যন্ত। এক প্রথম পর্যায়ে 1900 থেকে 1954। এই পর্বে আলজেরিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ ফরাসি উপনিবেশ। এই সময় আলজেরিয়ার সাধারণ মানুষের উপর ফ্রান্সের ব্যাপক ঔপনিবেশিক শোষণ চলে। অবশ্য তারা আলজেরিয়ার শিক্ষা ব্যবস্থার কিছুটা প্রসার ঘটায়। কিছু শুভবুদ্ধি সম্পন্ন ধনী আলজেরীয়রা সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই পর্যায়ে আলজেরিয়া জাতি হিসেবে সচেতন হয়ে ওঠে। তারা ঔপনিবেশিক ফ্রান্সের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থায় আস্থা হারিয়ে ফেলে। দেশবাসীর উপর ফরাসিরা তীব্র দমন ও শোষণ নীতি তাদের আতঙ্কিত করে। প্রতিবাদের পথে অগ্রসর না হয় ফরাসিরা চিরকাল আলজেরীয়দের পদানত করে শোষণ চালিয়ে যাবে। এই বিষয়টি আলজেরীয়দের কাছে স্পষ্ট হয়েছে, ফলে তারা ফরাসি ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে থাকে। ঔপনিবেশিক শোষণের বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে তারা 1954 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করে। পৃষ্ঠ সংখ্যা 383, দুই দ্বিতীয় পর্যায়। জাতীয় সংগঠনের দ্বিতীয় পর্যায়ে আলজেরিয়ার ফরাসি শক্তির বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। আন্দোলনের নেতৃত্ব দেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা বেইন বেল্লা। জাতীয় সংহতি ও জাতীয়তাবাদী উদ্বুদ্ধ আলজেরিয়ার জনগণ বিদেশি শাসকদের বিতাড়িত করে দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জীবন সংগ্রামে সামিল হয়। শেষ পর্যন্ত ফরাসি ঔপনিবেশিক শক্তির পতন ঘটে। 1962 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ স্বাধীন ও সার্বভৌম প্রজাতান্ত্রিক আলজেরিয়া আত্মপ্রকাশ ঘটে। ন্যাশনাল লিবারেল ফ্রন্টের প্রধান নেতা আহমেদ বেন বেল্লা আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই সময় আলজেরিয়ার জাতীয়তাবাদী চেতনার চূড়ান্ত বিকাশ ঘটে। তৃতীয় পর্যায় 1962 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। তৃতীয় পর্যায়ে আলজেরিয়াটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। প্রায় 8 লক্ষ ফরাসি শ্বেতাঙ্গ আলজেরিয়া ছেড়ে ফ্রান্সে চলে যায়। অবশ্য মাত্র 3 বছরের মধ্যেই বেন বেল্লাকে পদচ্যুত করে তার মন্ত্রী হৌয়ারি বৌমাডিয়েন দেশের ক্ষমতা দখল করেন। তার আমলে আলজেরিয়ার কৃষি ও শিল্পায়নে উন্নতি ঘটল। তিনি মূলত সামরিক শক্তির সহায়তায় শাসন পরিচালনা করায় তার জনপ্রিয়তা নষ্ট হয়। এই সময় ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। 1990-এর দশকে দেশে সামরিক বাহিনী ও ইসলামী মৌলবাদীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উপসংহার: স্বাধীনতা লাভের সময় থেকে আলজেরিয়ার অর্থনীতি ছিল খুবই অনুন্নত, কিন্তু স্বাধীন আলজেরীয় সরকার আধুনিকীকরণের উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতি এবং কৃষি ব্যবস্থা ব্যাপক উন্নতি ঘটান। বর্তমানে আফ্রিকার একটি অন্যতম ধনী রাষ্ট্র হল আলজেরিয়া। প্রশ্ন 11, মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত আলজেরিয়ায় কোন কোন বিদেশি শক্তি আগ্রাসন চলেছিল? ফ্রান্স কেন আলজেরিয়া আক্রমণ করেছে? আলজেরিয়ার বিদেশি আগ্রাসন। মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন সময় আফ্রিকা আলজেরিয়া বিভিন্ন বিদেশি শক্তি আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এক, আরবের আগ্রাসন। আরবের মুসলিম সেনাবাহিনী খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগে আলজেরিয়া দখল করে এবং এখানে ইসলাম ধর্ম ও সংস্কৃতি আধিপত্য প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে এখানে আরবদের আধিপত্যের অবসান ঘটে। 2,
স্পেনের আগ্রাসন। 16 শতকের প্রথম দিকে আলজেরিয়ার কিছু অংশ স্পেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, পরে স্পেন এখান থেকে পিছিয়ে আসে। 3 অটোমান আগ্রাসন। 1517 খ্রিস্টাব্দে আলজেরিয়া তুর্কি অটোমান শাসকদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তারা এখানে বেশ কিছুকাল রাজত্ব করে। 4 ফরাসি আগ্রাসন। ফরাসিরা 1830 খ্রিস্টাব্দে আলজেরিয়া অভিযান চালিয়ে 1834 খ্রিস্টাব্দে আলজেরিয়া দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। তারা 20 শতকের মধ্যভাগ পর্যন্ত এখানে শোষণ ও অত্যাচার চালায়। দীর্ঘ সংগ্রামের পর আলজেরিয়া 1962 খ্রিস্টাব্দে ফরাসি অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। আলজেরিয়ায় ফরাসি আক্রমণের কারণ। 1830 খ্রিস্টাব্দের পূর্বে আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত আলজেরিয়ার বিভিন্ন অংশে অটোমান শাসক, আরব যোদ্ধা এবং কিছু উপজাতি নেতার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। এদের আধিপত্য চূর্ণ করে ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে আলজেরিয়ায় অভিযান চালিয়ে সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। আলজেরিয়ায় ফরাসি আক্রমণের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. অর্থনৈতিক বিরোধ। ফরাসি প্রজাতান্ত্রিক সরকার তার সেনা দলের মধ্যে আলজেরিয়া থেকে গম ক্রয়ের উদ্যোগ নিয়েছিল। এই উদ্দেশ্যে তারা আলজেরিয়ার রাজধানী আলজিয়াসে 2 জন ইহুদি বণিকের সঙ্গে 1795 থেকে 96 খ্রিস্টাব্দ নাগাদ এক চুক্তিতে আবদ্ধ হয়, কিন্তু পরবর্তীকালে ফরাসি সম্রাট 10ম চার্লসের আমলে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আলজেরিয়ার শাসকদের সঙ্গে ফ্রান্সের বিরোধ বাধে, ফলে ফ্রান্স আলজেরিয়ার উপর ক্ষুব্ধ হয়। 2. অবরোধ। আলজেরিয়ার শাসকদের সঙ্গে ফ্রান্সের বিরোধ দেখা দিলে ফরাসি সম্রাট 10ম চার্লসের নির্দেশে ফরাসি সেনাবাহিনী 1827 খ্রিস্টাব্দে আলজিয়াস অবরোধ করে। টানা 3 বছর ধরে অবরুদ্ধ থাকার পরও আলজিয়ার শাসকরা ফ্রান্সের কাছে নতি স্বীকার করেনি। এই পরিস্থিতিতে আলজেরিয়ার শাসকদের উচিত শিক্ষা দিয়ে তাদের দমন করার উদ্দেশ্যে ফ্রান্স আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। 3. দূত প্রেরণ। আলজেরিয়া অটোমান শাসকের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা ও মীমাংসার উদ্দেশ্যে ফরাসি সম্রাট 10ম চার্লস উদ্যোগ নেন। তিনি 1829 খ্রিস্টাব্দে তার এক দূতকে আলজিয়াসে অটোমান শাসকের কাছে পাঠান, কিন্তু অটোমান শাসক ফরাসি দূতকে অপমান করেন এবং আলজিয়াস অবরোধে অংশগ্রহণকারী একটি ফরাসি জাহাজে কামানের দ্বারা আক্রমণ চালান। এতে ফ্রান্স ক্ষোভে ফেটে পড়ে। 4. ফরাসি প্রধানমন্ত্রীর উদ্যোগ। আলজেরিয়ার কঠোর অবস্থানের ফলে ফরাসি দৌত্য ব্যর্থ হলে ফ্রান্সের প্রধানমন্ত্রী পলিগন এক মিশরে মোহাম্মদ আলীকে প্রস্তাব দেন যে উত্তর আফ্রিকা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দখল করে নেবে, কিন্তু ব্রিটেনের অনুগত মোহাম্মদ আলী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, ফলে ফ্রান্স এককভাবে আফ্রিকার সামরিক অভিযান পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। 5. সম্রাটের জনপ্রিয়তা হ্রাস। ফ্রান্সের অভ্যন্তরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে দেশের সম্রাট 10ম চার্লসের জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। পৃষ্ঠা সংখ্যা 384-তে বীর নেপোলিয়ন বোনাপার্টের মতো সফল সাম্রাজ্যবাদী অভিযান চালিয়ে সম্রাট 10ম চার্লস ফরাসি জনগণের মধ্যে নিজের ভাবমূর্তি উজ্জ্বল এবং জনপ্রিয়তা বৃদ্ধি করার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা থেকে 10ম চার্লস আলজেরিয়ায় সামরিক অভিযান গ্রহণ করার সিদ্ধান্ত নেন। উপসংহার। আলজেরিয়া ফরাসি অভিযানের বিরুদ্ধে তীব্র অভিযান গড়ে তুলল। ফরাসি সেনাদের আধুনিক যুদ্ধাস্ত্রের সামনে তারা অসহায় হয়ে পড়ে। ফ্রান্স সেখানে ক্রমাগত অভিযান চালিয়ে আলজেরিয়াকে দুর্বল করে দেয়। ফরাসি সেনারা আলজেরিয়া চরম নিষ্ঠুরতা এবং নৃশংসতার পরিচয় দেয়। এভাবে তারা আলজেরিয়া নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেন। প্রশ্ন সংখ্যা 12। আলজেরিয়ার বর্তমান পরিচয় দাও। আলজেরিয়া অভিযানে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার বিবরণ দাও। আলজেরিয়ার পরিচিতি। উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজেরিয়া প্রাচীনকালে নুমিডিয়া রাজ্য নামে পরিচিত ছিল। আলজেরিয়ার বর্তমান পরিচয় নিচে উল্লেখ করা হলো। 1. পরিচিতি। আধুনিক আলজেরিয়া হল ভূমধ্যসাগরীয় অঞ্চলের সর্ববৃহৎ এবং আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। আলজেরিয়ার রাজধানী হল আলজিয়ার্স। আলজেরিয়া উত্তর পশ্চিমে তিউনিসিয়া, পশ্চিমে মরক্কো, দক্ষিণ পশ্চিমে সাহারা মরুভূমি, মৌরিতানিয়া ও মালি এবং দক্ষিণ পূর্বে নিগার, পূর্বে লিবিয়া, উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত। বর্তমানে আলজেরিয়ার আয়তন প্রায় 24 লক্ষ বর্গ কিলোমিটার। দেশটি 9.10 জুড়ে সাহারা মরুভূমি অবস্থান করছে। 2. জনগণ। 2010 খ্রিস্টাব্দের হিসেব অনুযায়ী আলজেরিয়ার জনসংখ্যা প্রায় 35.7 মিলিয়ন। আলজেরিয়ার প্রায় সব মানুষই মুসলিম। এদেশে অধিকাংশ মানুষ দেশের উত্তরাঞ্চলের উপকূলের কাছে বসবাস করে। আরবি হল এখানকার মানুষের প্রধান ভাষা, তবে এখানে ফরাসি ভাষাও যথেষ্ট প্রচলিত। ফরাসি অভিযান ও আধিপত্য প্রতিষ্ঠা। ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে আলজেরিয়া জোরালো আক্রমণ শুরু করে এবং 1847 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্স আলজেরিয়ার চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। নিচে আলজেরিয়ায় ফরাসি বাহিনীর অভিযানের বিবরণ দেওয়া হলো। 1. অভিযানের সূচনা। ফরাসি বাহিনী 1830 খ্রিস্টাব্দে আফ্রিকা মহাদেশে আলজেরিয়া অভিযান সূচনা করে। এই বছর 14 জুন 34,000 ফরাসি সৈন্য
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে 27 কিলোমিটার দূরে অবতরণ করে। ফরাসি সেনাদল 3 সপ্তাহব্যাপী অভিযানে আলজেরিয়া বিভিন্ন বাহিনীকে পরাজিত করে। 2. নৃশংসতা। ফরাসি সম্রাট দশম চার্লসের নির্দেশে তার সেনাদল 5ই জুলাই আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স আক্রমণ করে এবং আলজিয়ার্সের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর ফরাসি সেনাবাহিনী সেখানে নির্বিচার হত্যালীলা লুণ্ঠন চালায়। তারা আলজেরিয়ার ধর্মস্থানগুলি ধ্বংস করে। একটি সূত্র থেকে জানা যায় যে অন্তত 50 মিলিয়ন ফ্রাঙ্ক মূল্যের সম্পদ লুণ্ঠন করা হয়। 3. অগ্রগতি। ফরাসি আক্রমণে আলজেরিয়া অটোমান শক্তি বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত এই অঞ্চল থেকে তুর্কি জানিজারি বাহিনী প্রত্যাহার করা হলে এখানে দীর্ঘ 313 বছরের অটোমান তুর্কি শাসনের অবসান ঘটে এবং ফরাসি শাসনের সূচনা হয়। ফ্রান্স দ্রুত অভিযান চালিয়ে আলজেরিয়ার সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। 1848 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র উত্তর আলজেরিয়াতে ফরাসি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। 4. ফরাসি শাসন প্রতিষ্ঠা। ফ্রান্স তার দখল করা আলজেরিয়া ভূখণ্ডকে নিজেদের রাজ্যভুক্ত বলে ঘোষণা করে এবং সেখানে প্রত্যক্ষ ফরাসি শাসন প্রতিষ্ঠা করে। এখানকার ফরাসি অধিকৃত অঞ্চলে ফরাসি সরকারের অধীনে 3টি পৃথক প্রশাসনিক এককে ভাগ করা হয়, যাতে 1 আলজিয়ার্স, 2 ওরান এবং 3 কনস্টান্টাইন। 5. আলজেরিয়াদের প্রতিরোধ। ফরাসি শাসনকালে আলজেরিয়ার অসংখ্য সাধারণ মানুষ তাদের জমি থেকে উৎখাত হয়। ফরাসি সেনাদের আধিপত্যে আলজেরিয়ার স্থানীয় নেতাদের সমতা ও মর্যাদা লুপ্ত হয়। সেখানকার চিরাচরিত শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো ভেঙে পড়ে। ফরাসি অভিযানের বিরুদ্ধে আহমেদ বে কাবেলি প্রমুখের নেতৃত্বে আলজেরিয়ার প্রতিরোধ শুরু হয়। ফলে ফ্রান্স পরবর্তী কয়েক বছর এই অঞ্চলে সেনার সংখ্যা ক্রমশ বৃদ্ধি করে। 1830 খ্রিস্টাব্দ থেকে 1847 খ্রিস্টাব্দ পর্যন্ত আলজেরিয়া বারংবার ফরাসি অভিযানের ফলে আলজেরিয়াদের প্রতিরোধ শূন্য হয়ে যায়। উপসংহার। পৃষ্ঠা সংখ্যা 385। বিংশ শতকের শুরুতে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট 1955-তে সমগ্র আলজেরিয়া জুড়ে ফরাসিদের উপর আক্রমণের মাধ্যমে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 1955 থেকে 1962 পর্যন্ত এই যুদ্ধে অন্তত 3.5 লক্ষ থেকে 10 লক্ষ আলজেরিয়াবাসী মৃত্যু হয় এবং 20 লক্ষের বেশি মানুষ বিভিন্ন উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। ফরাসি প্রেসিডেন্ট দ্য গল 1961 খ্রিস্টাব্দে আলজেরিয়ার পরিকল্পিত গণভোটের ব্যবস্থা করেও সেখানকার আন্দোলন থামাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত 1962 খ্রিস্টাব্দে 18 মার্চ ইভিয়ান চুক্তির মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। আলজেরিয়া স্বাধীন হলে প্রায় 8 লক্ষ ফরাসি ঔপনিবেশিক আলজেরিয়া ত্যাগ করে ফ্রান্সে ফিরে যায়।